মহাদেবপুর এবং বদলগাছি দুটো উপজেলা নিয়ে নওগাঁ ৩ সংসদীয় আসন ৪৮ গঠিত। এই আসনে আমি ২০০৭ সাল থেকে রাজনীতিতে হাতেখড়ি তো বিশ্ববিদ্যালয় জীবনে, কিন্তু এলাকায় এসে আমি ২০০৭ সাল থেকে কাজ করছি এবং সেইটা করবার একটা অতীত ঘটনা আছে। সেই ঘটনাগুলো হচ্ছে যে আমি ছাত্র জীবন থেকেই আমি ম্যাট্রিক পাশ করেছি এই এলাকা থেকেই। আমার গ্রামের বাড়ি সত্যপাড়া গ্রাম, এই নদীর ওপারেই। সেখানে আমি দেখেছি যে বাচ্চারা শীতের মধ্যে খালি পায়ে, এমনকি স্যান্ডেল জুতো ছাড়া স্কুলে যায় এবং তাদের যে জীবনযাত্রা, কিন্তু মেধাবী বাচ্চাগুলো যখন দেখি যে তারা ঠিকমতো খেতেও পায় না, ওই সময়গুলো আমরাও নিম্ন মধ্যবিত্তর সন্তান। আমার বাবা আর্মি অফিসার ছিলেন, রিটায়ার্ড করেছেন ৭৮ সালে, উনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তারপরও হয়তো তাদের চেয়ে একটু আলাদা ছিলাম। তো সেসব দেখেই ছোটোবেলা থেকেই মনে হতো যে না, এখানে কি করা যায়। এবং সেই সব চিন্তাভাবনা থেকে আমি যখন ক্লাস 8-এ স্কলারশিপ পাই, স্কলারশিপের টাকা ২৭৫ টাকা দিয়ে ১৯৮৭ সালে আমি প্রথম সামাজিক কাজ শুরু করি এবং সেখান থেকেই আসলে এলাকায় সোশ্যাল ওয়ার্ক করতাম। বাবা 1995-এ মারা গেছেন, ওনার নামে একটা বৃত্তিও চালু ছিল, সেটা খুবই ছোট পরিসরে ৪-৫টা স্কুল মিলে। সেই বৃত্তির টাকাটা আমি কন্টিনিউ করতাম এবং সেটা আপনার ইন্টারমিডিয়েটের স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের স্কলারশিপ, আমার বাবার আপনার কি বলে সেনা কল্যাণ সংস্থার স্কলারশিপ, তার পাশাপাশি আমি টিউশনি করতাম। যেহেতু অ্যাকাউন্টিংয়ে পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ব্যাপক হারে সেই সময় চাহিদা ছিল, বিশেষ করে ও লেভেল এ লেভেলে অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিল, পড়ানোর মতো শিক্ষক ছিল না ঢাকা শহরে। তখন এই ইংলিশ মিডিয়াম স্কুলটা খুব আপকামিং, খুবই হাতে গোনা ৩-৪টা ইংলিশ মিডিয়াম স্কুল, এর মধ্যে স্কলাস্টিকা, মাস্টার মাইন্ড, এই টাইপেরগুলো। তো সেইখানে সানবিম, তো সেখানে ২-৪ জন স্টুডেন্টকে দিয়ে শুরু। আমার মনে আছে বেগম সারোয়ার রহমানের ছেলের ওয়াইফকে পড়াতাম। তখনকার বিচারপতি শাহ মোহাম্মদ মুমিনুর রহমান, ব্রিগেডিয়ার হান্নান শাহর মেয়েকে পড়াতাম, ছেলেকে পড়াতাম। তো মাসে ৫-৭ হাজার টাকা, তখন সপ্তাহে 2 দিন, হিউজ টাকা। আর তখন হলে থাকতাম, তো বিকেলবেলা যখন বাসায় যাইতাম একটা ব্যাপক নাস্তার আয়োজন হতো, অ্যান্ড দে ইউজ টু রেসপেক্ট এ লট অ্যান্ড হিউজ মানিও ইনকাম হতো। তখন আমি ওই বৃত্তির টাকা এলাকায় দিতাম। ইত্তেফাক, তখন বাংলাদেশের ইত্তেফাক, অবজারভার, এগুলাই মেইন স্ট্রিম পত্রিকা। বাংলার বাণী আওয়ামী পত্রিকা এবং বাংলা দৈনিক বাংলা সরকারি পত্রিকা, এই বলেই খ্যাত। তো তখন ইত্তেফাক একটা খুব টপ লেভেলের ডেইলি নিউজ পেপার। ওইখানে ওরা প্রথম বাংলাদেশে নিউজের পাশাপাশি সাপ্লিমেন্টারি প্রকাশ করে, করচা এবং তরুণ কণ্ঠ। তো সেই তরুণ কণ্ঠে এখন চ্যানেল আয়ে কাজ করেন রেজানুর রহমান, উনি আমাকে নিয়ে সাপ্লিমেন্টারিতে কালার ছবি দিয়ে লিখলেন, একজন ছাত্র নিজের টিউশনি করে এলাকায় স্কলারশিপ দিচ্ছে। এটা ঢাকা শহরে খুব হইচই পড়ে গেল। তখন আরও ইন্সপায়ার্ড হলাম, যদিও আমি এটা নিয়ে ওনাকে ইন্টারভিউ দিইনি। উনি এসেছিলেন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি একজন বিতার্কিক, বিতর্ক সংগঠক, কবি জসিমউদ্দিন হলের আমি ডিবেটিং ক্লাবের সভাপতি। তো ওইটা নিয়ে উনি এসে উনি প্রশ্ন করলেন, আপনি কোনো সোশ্যাল কাজ করেন না? তা আমি বললাম, রেজা ভাই, আমি তো সোশ্যাল কাজ বলতে তেমন কিছু করি না, তো এলাকায় কিছু কী করেন? ওয়াও, কি বলেন, আর এগুলা বাদ। তখন উনি ওইটা নিয়ে নিউজ করলেন। তো ওই নিউজ দেখে লন্ডন প্রবাসী একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট, উনি আমাকে অফার দিলেন দেশে এসে যে আমি যেন ওনার কোম্পানিতে জব করি। তা আমি ওনাকে বললাম যে না, আমার তো জব করার কোনো ইচ্ছে নেই, আমার তো পড়ালেখা করবো। আরও কী পড়বেন? বললাম আমি সিএ পড়বো। বলে আমার তো সিএ ফার্ম আছে, আমি ওইটার পার্টনার, যদিও লন্ডনে থাকি। তখন আমি ওই ফার্মে আমি সিএ পড়তে ভর্তি হই এবং উনি ওই সময় আমার এই ফান্ডে 50,000 টাকা দিলেন। তো আমি বললাম যে আমার তো কোনো নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই। বলে ক্যাশ দেবো। আমি বললাম ক্যাশ দিলে যদি আমি খেয়ে ফেলি?
তো উনি বললেন যে ছেলে নিজের টাকা মানুষকে দেয় সে ছেলে আমার টাকা খেয়ে ফেলবে এটা বিশ্বাস করি। তো উনি বললেন আপনার কি রাজনীতির ইচ্ছা আছে? ভাই উনি কিন্তু আমার আবার ডিপার্টমেন্টের সিনিয়র ভাই, আব্দুল মুহিত এফসি। তো আমি বললাম, আমি তখন খুব ক্ষেপে গেলাম, আপনি কি বলেন এগুলো উল্টোপাল্টা কথা? আমার কাজ হচ্ছে মানুষের কাজ করব আমি, আপনি এরকম কথা বলে আপনি আমাকে অপমান করলেন। বলে যে দেখুন, আল্লাহ যদি আপনার কপালে রাজনীতি রাখে, ইউ ক্যানট ইগনোর দ্যাট। তো তারপর হ্যাঁ, আমাদের বংশের সবাই বিএনপি করেন, বিশেষ করে আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করাচিতে একসাথে কাজ করেছেন, ওনাকে পার্সোনালি চিনতেন, আমার বড় ভাই চা বানিয়ে খাইয়েছেন। এবং আমার বাবা, ইন্টারেস্টিংলি হচ্ছে, আমার দাদা যদিও সেই সময় আমাদের ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন এবং বলতেন প্রেসিডেন্ট, 22 গাঁয়ের প্রেসিডেন্ট বলতেন আইয়ুব খানের সময়। তো ন্যাচারালি আমার বাবা চেয়ারম্যান ইলেকশন করবেন, কিন্তু উনি রিটায়ার্ড করে এসে বললেন না, শহীদ জিয়ার একটা স্বপ্ন গ্রাম সরকার, উনি গ্রাম সরকার ইলেকশন করলেন। এবং আমার বাবা কোনো দিন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেননি। উনি বলতেন যে আওয়ামী লীগের লোকজন আমার সার্টিফিকেট সাইন করবে, এই সার্টিফিকেট আমি নিব না। আমরা 2014 সালে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাই। মানে হি ওয়াজ সো মাচ অফ ফ্যান অফ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে এটা ইনকম্পারেবল। যে ওনার কথা হচ্ছে দেশের স্বাধীনতা, উনি ঘোষক, দেশের স্বাধীনতা সব কিছু, বাট ওনাকে বঞ্চিত করা হয়েছে, সো আমি কেন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেব? তো হাবিভান, তো তারপর এভাবে পড়ালেখা করলাম। পরে দল যখন ক্ষমতায় 2001-এ, আমি তখন জবে ঢুকে গেলাম, কর্পোরেট জবে। এবং সেখান থেকে জব করার পাশাপাশি এলাকায় আসতাম, স্কুলে যাইতাম, অনেক সময় ক্লাস নিতাম, বাচ্চাদের ইংলিশের ক্লাস নিতাম, ম্যাথের ক্লাস নিতাম, সবাই পাগল ছাগল বলতো আর কি। তারপর স্কুলে কম্পিউটার দিতাম, এমনকি স্কুলগুলোতে তখন ইলেকট্রিসিটি ছিল না, তখন জেনারেটরও দিয়েছি এবং জেনারেটর তেলও আমার দিতে হয়েছে। তো এরকম অবস্থায় কাজ করতে করতে 2007-এ যখন 1/11 আসে, তখন যখন জিয়া পরিবারের উপর এরকম একটা অমানবিক টাইম আসে এবং যখন দেখলাম যে এই আধিপত্যবাদীরা কত বড় রকমের চক্রান্ত করতে পারে, বিশেষ করে আমার জনাব তারেক রহমানের সাথে এতটা সখ্যতা বা পরিচয় বা ঘনিষ্ঠতা বা জানাশোনা তেমন কিছুই ছিল না, কিন্তু কেন যেন আমার মনে হলো যে ওনার সম্পর্কে জানি আমি অন্য একটা থ্রুতে, এবং সেখানে উনি আসতেন, আমাদের হাই হ্যালো হতো এই পর্যন্তই। তো কেন যেন তার সফটনেসটা আমাকে খুব আকর্ষণ করে। তো তারপর ওনাকে যখন দেশান্তরিত করা হলো, তখন আমি দিল্লিতে জব করি, দিল্লিতে না, বোম্বেতে ফ্যামিলি সহ একটা আন্তর্জাতিক কোম্পানিতে আমি কাজ করি হেড অফ ফাইন্যান্স হিসেবে। তখন আমার মনে হলো যে না, আই ক্যানট বি সো মাচ অফ সেলফিশ যে আমি কর্পোরেট হব, বিগ পজিশনে যাব, বউ বাচ্চা নিয়ে লন্ডনে বাড়ি করব। তখন আমি ছুটি চাইলাম 1 বছরে। তারপর আমি খুলে বললাম কেন আমি ছুটি চাই, কোনো কিছু লুকাইনি। তা আমাকে 6 মাসের দেওয়া হলো। গ্রামে আসলাম, ওয়ার্ডে যাই না, লোকজনকে ফোন দিতাম, ভাই আমি অমুক, আমার নাম ফজলে হুদা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাশাস করতাম, আমি সেই, আপনারা আমার সাথে আসেন, আমরা এই স্বপ্নে কাজ করব। লোকজন অনেক তাচ্ছিল্য করেছে, অনেকে হাসাহাসি করেছে, অনেকে পাগল ছাগলও বলেছে। তো যাই হোক, আমি হাল ছাড়িনি। তারপর কিছু সিনিয়র নেতৃবৃন্দ আমাকে অ্যাকসেপ্ট করলেন, এই শুরু হলো চলার পথ। 2009 সালে প্রথম প্রাথমিক সদস্য। আমি এটাকে আধুনিক নওগাঁ বলবো না, আমি বলতে চাইবো যে একটা স্বাস্থ্যকর মানুষ, যেখানে স্বাস্থ্যসেবা পাবে, একটা শিক্ষিত, যেখানে মানুষের শিক্ষা শুধু চাকরির জন্য হবে না, মানুষ আলোকিত হবে, মানুষ যেখানে বুঝবে যে মানুষ কেন এই পৃথিবীতে, মানুষের কি করা উচিত, যে শিক্ষা মানুষকে সহমর্মিতা শেখাবে, যে শিক্ষা মানুষকে রেসপেক্ট করা শেখাবে, যে শিক্ষা অন্যের এবং সমাজের কন্ট্রিবিউশনে আসবে, সেরকম একটা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। এবং সেই সাথে
আপনি যদি এই দুটো কাজ করতে পারেন আমার মনে হয় তখন মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনাবোধ আসবে। আর যখন গণতান্ত্রিক চেতনাবোধ আসবে আমার মনে হয় তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আমাদের সমাজে আপনারা সাংবাদিক মানুষ, মিডিয়াতে আছেন, আপনারা জানেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জাস্টিস। এখন জাস্টিস সমস্যাটা এরকম যে আপনার বাড়িতেও কিন্তু জাস্টিস আছে, আপনার একটা কন্যা সন্তান আছে, একটা পুত্র সন্তান আছে, আপনি এইখানেও কিন্তু আপনি ইউ আর এ জাজ, হাউ ইউ আর ডিটারমাইনিং বোথ অফ দেম, কাকে কোনো ক্লাসিফিকেশনে আনছেন কিনা, এখানে আপনি লিঙ্গভেদ করছেন কিনা। সো আপনার এই জাস্টিস আপনার স্ত্রীর প্রতিও আপনার কতটুকু তাকে রেসপেক্ট করছেন, কতটুকু তাকে আপনি কেয়ার করছেন। তো এই যে এইভাবে আপনি যখন আমাদের সমাজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নারীরা, তারা আসলেও জাস্টিস পায় না। এমনকি ভাইয়ের কাছ থেকে শুধু সম্পত্তির কারণে নারীরা জাস্টিস পায় না, যেটা কোরআনে আছে যে নারীদের বাবার সম্পত্তিতে তার কতটুকু অংশ। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু ওই পুরুষটাকে কখনো ওই তার বোনের মানে যেটা প্রাপ্য, ন্যায্য এবং যেটা ধর্মের ভিত্তিতে, যেটা দেশের আইনের ভিত্তিতে, এটাও দেয় না। বিভিন্ন ছলা কলা এমনকি তাদেরকে অত্যাচার পর্যন্ত করে। তো এই জন্য আমি মনে করি যে কথাই বলছিলাম যে আপনার স্বাস্থ্যকর জীবন, শিক্ষিত জীবন, তারপরের বিষয়টা হচ্ছে যে ন্যায্যতার জীবন। সমাজের সর্বস্তরে যদি ন্যায্যতা থাকে, আপনি একটা স্কুলের শিক্ষক, আপনি একজন পার্লামেন্ট মেম্বার, আপনার কাছে একজন যদি শিক্ষক যদি মেধা ভিত্তিতে নিয়োগ না হয়, ইউ আর ডেস্ট্রয়িং দ্য সোসাইটি। সো আপনি যদি একটা ইমাম নিয়োগ করার ক্ষেত্রে আপনি যদি ইম্পার্শিয়াল না হন, ইউ আর ডেস্ট্রয়িং ইউর রিলিজিয়ন। আপনি যদি আপনার নেতৃত্ব, সমাজের বিভিন্ন স্তরের ছোট ছোট নেতৃত্বগুলো, একটা ক্লাবে যদি আপনি একটা ড্রাগ অ্যাডিক্টেড একটা মানুষকে যদি ক্লাবের সভাপতি করেন, আপনি যুবকদের কিন্তু আলটিমেটলি নষ্ট করছেন। আপনি যদি একটা দ্বীপের পরিচালনা ভার, যেটা আমাদের এলাকায় খুব বড় একটা বিষয়, যে দ্বীপের বরেন্দ্র দ্বীপগুলোর অপারেটর নিয়োগ, এখানে নাকি হিউজ পয়সা আছে, আই ডোন্ট নো, বাট এখানে যে বরেন্দ্র রেট আছে সেই রেটে পানি সেচ ব্যবস্থা কৃষকদের হয় না। কাজে ওইখানে আপনি একটা মাফিয়া আপনার নিজের দলের একজন লোককে দিলেন যে কৃষকদের শুষবে। এখানেও কিন্তু একটা ন্যায় বিচারের বিষয় আছে। তো আপনি ভালো মানুষগুলোকে, যোগ্য মানুষগুলোকে, সম্মানিত মানুষগুলোকে আপনারা যদি সঠিক জায়গায় আপনি প্লেস করেন, এটাই আমি বলছি না যে হাইকোর্টের বিচারপতি একটা ইনজাস্টিস করছে, আমি সেটা বলছি না। সো সমাজের ন্যায় বিচার, আমাদের নেতা জনাব তারেক রহমান এসে একটা কথা বলেছেন তার প্রথম স্পিচে, সেটা হচ্ছে যে উনি নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে সমাজ গড়তে চান। তো আমাদের সেই সমাজটার স্বপ্ন আমি দেখছি। এরপর আপনি এই জিনিসগুলো তখনই আসবে যখন একটা মানুষের পেটে ভাত থাকবে, যখন একটা মানুষ ঋণগ্রস্ত হবে না, কিংবা একটা মানুষ ঋণগ্রস্ত হলেও তার ঋণ পরিশোধের ক্যাপাবিলিটি, সক্ষমতাটা থাকবে। আপনার পরিবেশটা যখন ভালো থাকবে, পরিবেশ বলতে আমি বোঝাচ্ছি আপনার নদীতে পানি নাই আজকাল, খালগুলো সব ভরে ফেলেছে। আপনি কৃষিতে আপনি কীরকম একটা মাফিয়াতন্ত্র আপনি কল্পনা করতে পারবেন না। যেমন প্রি হারভেস্টিং লোন আছে কৃষিতে, পোস্ট হারভেস্টিং কিন্তু লোন নাই কৃষকদের, এবং এই অধিকাংশ লোনগুলো খুব চড়া সুদে। তারপর কি দেখেন, এই যে খাস জায়গাগুলো, বিভিন্ন বিল, আমরা এদিকে বিল বলি আর কি, বিলের মধ্যে বড় মাঠ আর কি সোজা ভাষায়, সেখানে যে সব খাস জায়গা ছিল, নালা ছিল, ডোবা ছিল, খাড়ি ছিল, এগুলো রাজনৈতিক আধিপত্যের কারণে হয়তো কেউ অ্যাকোয়ার করে সেখানে চাষাবাদ করছে। তাতে করে কি হচ্ছে দেখুন, এই ডোবা, খাড়ি বা বিলগুলোতে বা খালগুলোতে, এগুলোতে কিন্তু প্রাকৃতিক অনেক কিছু ছিল, যেমন সাপ থাকতো, কুচো থাকতো, দেশি মাছ থাকতো, কাঁকড়া থাকতো। এরা কিন্তু ওই পাশের শস্যের ক্ষেতের পোকামাকড়গুলো খেয়ে ফেলতো। সেটা কিন্তু এখন আর হচ্ছে না। এখন ওই পোকামাকড়গুলো মারতে কিন্তু আবার কীটনাশকে আপনি যাচ্ছেন। কাজে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যের সাথে উন্নত কৃষি প্রযুক্তিকে আমরা যদি ব্লেন্ডিং করতে পারি, তাহলে কৃষকরা উৎপাদন বাড়বে, কৃষকরা উপকৃত হবে, পরিবেশের ভারসাম্য থাকবে।
তাহলেই কিন্তু বাকি যে কাজগুলো আমি বললাম, স্বাস্থ্যকর জীবন, শিক্ষিত উন্নত জাতি, প্রযুক্তি নির্ভর পরবর্তী জেনারেশন, আপনার সমাজে জাস্টিস, এগুলো আপনি করতে পারবেন। কারণ ওই যে একটা কথা আছে না যে কি খালি মানে ক্ষুধার্ত পেটে পৃথিবী গদ্যময়, কিংবা কি বলে যে আপনার আইন মানে না, কি নেসেসিটি নোজ নো ল। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকে বলি বাংলাদেশের জব নেই, এটা কিন্তু ভুল কথা। আমাদের সমাজের মেন্টালিটিটা চেঞ্জ যদি করি, আমাদের এন্টারপ্রেনাররা ভালো মানুষ পায় না কাজ করানোর জন্য। প্রাইভেট কোম্পানির জবগুলো হচ্ছে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে তারা প্রফিট করবে, মুনাফা করবে, এটাই কিন্তু প্রাইভেট কোম্পানির মুখ্য। কিন্তু আমাদের পড়ালেখার যে, গতকালকে ইয়থ ফোরামে আমি একজন স্পিকার ছিলাম, সেখানেও সেম কথাটা বলেছি যে আমাদের যেসব পড়ালেখার সিলেবাস, এগুলো আসলে কর্মজীবনে কোনো কাজে দেয় না বেসিক জিনিসগুলো ছাড়া। তো সেখানে আমাদের এই আপনি যেটা বলেছেন যে শিক্ষিত বেকার তরুণদের কি করা হবে, সরকার তাদের অবজার্ভ করার একটা লিমিটেশন আছে, কতটুকু সরকার তাদেরকে নেবে। তারপরও আমাদের নেতা জনাব তারেক রহমান তার পরিকল্পনায় একটা কথা বলেছেন যে সারা বাংলাদেশে যদি 4 কোটি শিক্ষিত বেকার থাকে, উনি 1,80,00,000 শিক্ষিত বেকারের কর্মসংস্থানের জন্য প্রথম 6 মাসে উনি এটা করবেন। এখন এই এলাকা বেসিসে আমার যেটা ভবিষ্যৎ পরিকল্পনা, যে সেটা হচ্ছে যে প্রথমত এদেরকে যতটুকু পারা যায়, এই যে প্রথম যে পরিকল্পনা 1,80,00,000, এখানে তাদের অ্যাকোমোডেট করা, এটা হচ্ছে প্রাথমিক স্টেপ। এর পরের স্টেপ আমরা যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে মহাদেবপুর বদলগাছি হচ্ছে কৃষি প্রধান এলাকা, কিন্তু এখানে কোনো লেবার ইন্টেন্সিভ মানে শ্রমঘন কোনো কারখানা গড়ে ওঠেনি। আমরা যদি এখানে একটা লাইট ইঞ্জিনিয়ারিং করতে পারি ফ্যাক্টরি, সেখানে ব্যাপক হারে এটা প্রায় গার্মেন্টসের মতো কর্মসংস্থান করা যায়। আরেকটা হচ্ছে আমরা যদি এলাকায়, আমাদের এখানে আমের এলাকা, তো আমরা যদি একটা আমের ম্যানুফ্যাকচারিং, যেমন জুস ম্যানুফ্যাকচারিং টাইপের, বা আমের উপর ভিত্তি করে বা অ্যাগ্রো ইন্ডাস্ট্রির উপর ভিত্তি করে আমরা যদি কোনো এখানে ইন্ডাস্ট্রি করতে পারি, সেখানে হলে আমার মনে হয় কিছুটা অ্যাকোমোডেশন সম্ভব হবে। আর পরবর্তী পদক্ষেপ যেটা আমি মনে করি, 2 উপজেলায় আমি 2টা ইনস্টিটিউট করতে চাই, যেখানে বাংলা ইংরেজির পাশাপাশি আরও 2-3টা অপশনাল ভাষা থাকবে, যেমন ম্যান্ডারিন, চাইনিজ ম্যান্ডারিন, আপনার জার্মানি, স্প্যানিশ কিংবা ফ্রেঞ্চ, এই ভাষাগুলো যদি আমরা তাদের শিখাইতে পারি, এবং তাদেরকে যদি হাতে কলমে প্রকৌশল বিদ্যাগুলো, মেকানিক্যাল বিষয়গুলো তাদেরকে যদি শিখাইতে পারি, আমার মনে হয় সেখান থেকে তাদের ম্যানেজমেন্ট প্লাস টেকনিক্যাল নলেজ ভিত্তিক কোনো গ্র্যাজুয়েশনের একটা কারিকুলাম করে, এবং সেখানে রেসিডেন্সিয়াল এবং হাতে কলমে আমরা শিক্ষা দিয়ে যদি তাকে সার্টিফাই করি উইথ দ্য ল্যাঙ্গুয়েজ এক্সপার্টাইজ, আমার মনে হয় তাদেরকে দেশের বাইরে প্রচুর কর্মসংস্থান করা যাবে। সেটা একটা আমার পরিকল্পনা রয়েছে। আমার কৃষক দলে ঢোকার পেছনে মূল কারণ হচ্ছে, আমি মানে বাল্যকাল থেকে আমার স্বপ্ন ছিল আমি একজন কৃষক হব, তো সেটা হয়নি। তারপরে আমি খুব স্বল্প পরিসরে কৃষি কাজ করি, আমি এখন চাকরি নাই, তো আমি আমার কিন্তু ওই হলফনামায় দিয়েছি আমার পেশা কৃষি, এবং সেটাই আমার আলটিমেট ভবিষ্যৎ। এখন আসেন যে আপনি শহীদ জিয়ার কথাটা বলেছেন, জনাব তারেক রহমানের কথা হচ্ছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস এক্সপোর্ট করেছেন, আর জনাব তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমরা ভবিষ্যতে বাংলাদেশে কৃষিপণ্য সারা বিশ্বে নাম্বার 1 রপ্তানিকারক হব। তো ওইটা আমি টপ লাইন বললাম। এখন বটম লাইনে আসেন। বটম লাইনে কিন্তু তারেক রহমান অলরেডি, আমরা বিএনপি থেকে ঘোষণা করা হয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা কৃষকদের কৃষক কার্ড দেব, তার মাধ্যমে প্রত্যেক প্রান্তিক কৃষকরা 2 থেকে 2,500 টাকা তারা সাবসিডাইজ পাবে, ভাতা পাবে। তারপর আপনি বীজ, সার, কীটনাশক, ডিপের পানি, এগুলো আমরা ন্যায্য মূল্যে সরকারি রেটে এবং রাজনৈতিক প্রভাব মুক্তভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
এই প্রাথমিক জিনিসগুলোর পাশাপাশি আমরা বলেছি ইতিমধ্যেই যে আমরা এখানে খাল সংস্কার, নদী সংস্কার এবং বিভিন্ন খাড়ি যেগুলো আছে সরকারি খাস জায়গা সেগুলো সংস্কার করা হবে। আর এর পাশাপাশি কৃষকদের যে অসুবিধাগুলো আমার এলাকায় দৃশ্যমান হয়, সেই অসুবিধাগুলোর মধ্যে প্রথম অসুবিধা আমরা দেখছি যে কৃষকদের থেকে হাট বাজারগুলোতে ব্যাপক হারে কর আদায় করা হয়। তাছাড়া সেখানে ওজনেরও একটা বড় রকমের একটা অত্যাচার করা হয়। যেমন ধান বিক্রি করতে গেলে ৪৫ কেজিতে ধান হয়, এখানে ৪৫ কেজি দিলে এক মণ ধানের দাম পাওয়া যায়। এখানে আপনি মরিচ হাটে নিয়ে যাবেন ২২ কেজি, আপনি ২০ কেজির দাম পাবেন। আপনি যে ঝাড়ু, আমাদের এলাকায় বলে সামটা, ঝাড়ু একটা কিনতে গেলেও যে কিনবে তাকেও কর দিতে হয়, যে বেচবে তাকেও কর দিতে হয়। যে হাটের খাজনা একটা সময় ছিল, হাটের ডাক বলে ইজারাদার, তারা হয়তো যেটা ২ লাখ টাকায় নিত ২০ বছর আগে, ওটা এখন ৭ কোটি টাকা। তো এই টাকাটা কিন্তু শুষে নিচ্ছে এই লোকাল কৃষকদের কাছে। এই জন্য আমার পরিকল্পনা হচ্ছে কৃষকরা তাদের কৃষিপণ্য যখন সরাসরি বাজারে নিয়ে বিক্রি করবে, ওইটার উপর কোনো কর হবে না, কিন্তু সেই পণ্যটা কিনে আরেকজন যখন আবার রিটেইল করে তার উপর কর বসতে পারে, যারা বসে থেকে বেচে সারাদিন ধরে, আমাদের লোকাল ভাষায় বলে লিকারি, এটার উপর কর হতে পারে। ১, ২, করগুলো সহনীয় পর্যায়ে। ছাগল বিক্রি করতেও কর দিতে হয়, কিনতেও কর দিতে হয়। এ এক আজব সিস্টেম শুরু হয়ে গেছে গরিব শোষণ। এটা আমি দেখতে চাই। আরেকটা হচ্ছে খুব ক্ষুদ্র, আপনার কাছে খুব ছোট মনে হবে, কিন্তু আমি যেহেতু কৃষক দল করি এবং কৃষকদের নিয়ে কাজ করি এই জন্য বলছি, কৃষকরা যখন ফসলটা মারাই করে, বিশেষ করে ধান মারাই করে তারা মেশিনগুলো রাস্তার উপর ফেলায়, ওখানে মারাই করছে। কিন্তু অনেক খাস জায়গা সরকারের আছে যেগুলো রাজনীতির বিভিন্ন স্তরের মানুষরা বিভিন্ন সময়ে রাজনীতির ক্ষমতা অপব্যবহার করে সেগুলো দখল করে চাষাবাদ বা তাদের নামে লিজ নিয়েছে। এই জায়গাগুলো অবমুক্ত করে সেখানে যদি আমরা ফসল মারাইয়ের জন্য একটা কাজ করে দিতে পারি ওই এলাকার জন্য, এটা একটা খুবই কৃষকদের জন্য উপকারে আসে। আরেকটা জিনিস হচ্ছে, কৃষকরা খুব উচ্চ হারে এনজিওগুলো থেকে ঋণ নেয়। এদেরকে যদি আমরা ঋণটা দিতে পারি খুব স্বল্প, সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে, সেটা প্রি হারভেস্টিং এবং পোস্ট হারভেস্টিং দুটোর ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় কৃষকরা ইজিলি করতে পারবে। আর ৪ নম্বর হচ্ছে যে আমাদের সারের ডিলারশিপ নিয়ে একটা ব্যাপক সিন্ডিকেট, এটাকে সরকারি কলকবজা ব্যবহার করে এবং রাজনৈতিক দক্ষতা ব্যবহার করে আমরা যদি সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জীবনে অনেক কিছু দিয়েছে, আমার দেওয়ার কিছু নাই, আমার নেয়ার কিছু নাই, আমি দিতে এসেছি। কারো হকের ৫ পয়সা আমার মধ্যে যাবে না। আর আমার সাথে যারা রাজনীতি করবে, আমার ঘনিষ্ঠজন যদি হয়, কেউ যদি ওই হকের টাকায় ৫ পয়সায় হাত দেয়, ২৪ ঘন্টার মধ্যে দল থেকে বহিষ্কৃত হবে এবং আইনের আওতায় আনা হবে। ১, ২, আপনি সঠিক বলেছেন যে একটা বিধবা ভাতা ২,০০০ টাকা হলে এখানে সরকারি প্রশাসনের ভাগ থাকে ১০ টাকা, এমপির থাকে ১০ টাকা, আপনার উপজেলা চেয়ারম্যানের থাকে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের থাকে, মেম্বারের থাকে, উপজেলার নেতার থাকে, ইউনিয়নের নেতার থাকে, ওয়ার্ডের নেতার থাকে। ওই ১০০ টাকা যে ওই বেনিফিশিয়ারির কাছে, ভোক্তার কাছে যে দেখবেন যে প্রাপ্য যিনি, তার কাছে হয়তো ৬০ টাকা পৌঁছে, ৫০ টাকা পৌঁছে। এই প্রসেসটা আমি জানি, এটা হবে না। এবং এর জন্য জনাব তারেক রহমান বলেছেন আমাদের প্রথম হচ্ছে যে আমরা দুর্নীতিমুক্ত এবং সাধারণ মানুষের জন্য কাজ করব। যেটা বলেছেন যে অনেক প্রজেক্ট নাই, দেখুন আমরা মেগা প্রজেক্ট বিএনপি কোনো দিনও নেয় না। বিএনপি সবসময় সাধারণ মানুষের জন্য প্রজেক্ট করে। এটা শহীদ জিয়ারগুলো দেখেন, আপনি ম্যাডাম খালেদা জিয়ার জন্য দেখেন, ম্যাডাম খালেদা জিয়া কী করেছিলেন, কৃষকদের ঋণ মওকুফ করেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কী করেছিলেন, গার্মেন্টস নিয়ে আসলেন। শহীদ প্রেসিডেন্ট ইরি ধান নিয়ে আসলেন, খাল কাটলেন, এগুলো সব সাধারণ মানুষ, গাছ লাগালেন। আমাদেরও ঠিক ওই রকমই পরিকল্পনা, যে ৮টা পরিকল্পনা আপনি বলবেন, এই ৮টাই হচ্ছে আমাদের সাধারণ মানুষকে নিয়ে। ইমাম, মুয়াজ্জিম, খতিব, পণ্ডিত, পুরোহিতদের ভাতা, সাধারণ মানুষ।
আপনার ইউনিয়নে স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে ডায়াগনস্টিক সুবিধা সহ এমবিবিএস ডাক্তার সহ, আপনার ওয়ার্ডে আপনি কি বলে আমরা পল্লী চিকিৎসক দেব একজন করে, সাধারণ মানুষকে নিয়ে। আপনি যদি দেখেন যে সেই মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম যেটা ম্যাডাম খালেদা জিয়া 1993-তে করেছিলেন, ওটা আবার আমরা পুনঃপ্রবর্তন করছি সাধারণ মানুষকে নিয়ে। আপনি যদি বলেন যে আমরা গাছ লাগাবো 25 কোটি আগামী 5 বছর সাধারণ মানুষের জন্য, আমরা ওই যে যেরকম চাঁদের বুড়ি এখন চাঁদে যে চরকা কাটছে, আকাশে উড়াল সব পথ করেছে, কিন্তু ট্রাফিক যানজট যায়নি ঢাকা শহরে, আমরা ওই রকম মানে অনুৎপাদনশীল খাতে আমরা জনগণের অর্থ আমরা ব্যয় করতে চাই না। আমি বেটার অন্যদের চেয়ে এটা কেন তাদের কাছে বেটার চয়েস? প্রথম কথা হচ্ছে যতগুলো প্রার্থী আছে আমাদের এখানে তারা প্রত্যেকেই যোগ্য হিসেবেই তারা প্রার্থী হয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি তাদের সবার জন্য শুভকামনা করি। গণতন্ত্রে পথ থাকবে, মত থাকবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, শত্রুতা থাকবে না। তৃতীয় কথা হচ্ছে আমাদের এই জায়গাটা খুবই শান্তিপ্রিয় মানুষ এখানকার। তো এই শান্তিপ্রিয় মানুষরা শান্তি চায়, নিরাপত্তা চায়, তারা প্রার্থীকে জানতে চায়, প্রার্থীকে কতটুকু জানে, এইসবের ভিত্তিতেই তারা নির্বাচিত করে। আমি বোধহয় সবচেয়ে পুরাতন সবার মধ্যে, দীর্ঘদিন থেকে সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে রাজনৈতিক পরিক্রমা, এই সব কিছু মিলিয়ে আমি তাদের কাছে একটা পরিচিত মুখ। মনে করেন কোভিডের সময় সাধারণ লোকজনের পাশে দাঁড়ানো, শীতের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আমাদের এটা খুবই শীত প্রধান এলাকা, আপনার বন্যার সময় তাদের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ধর্মীয় উৎসবগুলোর সময় গরিব মানুষদের সাথে দাঁড়ানো। আপনাকে একটা কথা বলি, আমি দেশের বাইরেও 16 বছর ছিলাম, মানে 32টা ঈদ, একটা ঈদও আমি দেশের বাইরে করিনি। আমার ছেলে মেয়ের আকিকা আমি জীবনে বাইরে দিইনি। আমার জন্মের পর আমি কোনোদিনও ঢাকা ঈদ করিনি। তো সাধারণ মানুষের সাথে আমার গড়ে ওঠা, চলাফেরা, আমি তাদের জানি তারা কি চায়, তারাও আমাকে জানে শোনে। তো আমার মনে হয়েছে যে আই মে বি দেয়ার বেটার চয়েস, বাট ইটস এ ডেমোক্রেটিক সোসাইটিতে এভরিওয়ান ইজ এ ক্যান্ডিডেট, এভরিওয়ান has the right to ask for vote, and it's a people choice, so I think people will choose the best candidate. দেখুন, যদি সবচেয়ে দুর্বল বলেন, আমার দেখা মতে আমাদের আদিবাসী সমাজের মানুষরা প্রচুর পরিশ্রম করে, কিন্তু তারা আর্থিকভাবে সেটা একটা পার্টিকুলার ইউনিয়ন না, যে ইউনিয়নে তারা আছে তারা কৃষি শ্রমিকই অধিকাংশ, তাদের জীবনমানের উন্নয়ন হয়নি। তাদের জন্য আমি কিছু পরিকল্পনা আমার আছে, সেটা হচ্ছে আপনার যেমন যেটা মৌসুমি বেকারত্বের সময়গুলোতে তাদের কুটির শিল্পে তাদের সহায়তা করা আর্থিক, তাদেরকে আমি কোনো দান করতে চাই না, বাট আমি যদি তাদের বিনা সুদে বা নামমাত্র খরচে তাদেরকে আমরা যদি ক্যাপিটাল দিতে পারি এবং ট্রেনিং দিতে পারি কুটির শিল্পের, সেগুলো তারা কাজ করে নিজের আর্থিক অবস্থাটা ধীরে ধীরে সুদৃঢ় করতে পারে। 1, 2 আমি আরেকটা ঘোষণা দিয়েছি, আদিবাসীদের ছেলেমেয়েরা যারা ভালো রেজাল্ট করবে, মানে মেট্রিকে ইন্টারমিডিয়েটে, তাদের উচ্চশিক্ষা পড়ার দায়িত্ব আমি ম্যানেজ করব, এটা আমি তাদের জন্য ঘোষণা দিয়েছি। আর যেটা বললেন যে আসলে সবচেয়ে মানে আর্থিকভাবে অসচ্ছল যে ইউনিয়ন, ওইটা আমার কাছে আমার ইউনিয়ন আধাইপুর ইউনিয়ন, এই পাশেরটাই। ও এমন কিছু না, আমার মনে হয়েছে এখানে যদি স্বচ্ছতা থাকে, ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাদের জীবনমান এমনিতেই বেড়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু মানুষকে দান করে বড় করতে চায়নি, মানুষকে কাজ করিয়ে বড় করতে চায়। দান করে মানুষকে কোনোদিনও বড় করা যায় না। যদি তাই হতো, এনজিও যতগুলো কাজ করছে এখানে কোনো গরিব থাকতো না। কাজেই আই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ এ প্ল্যান। মাই লিডার অলসো সেইড উই হ্যাভ এ প্ল্যান। থ্যাংক ইউ।